দিল্লি অত্যন্ত ঠান্ডা, কলকাতাতেও ঠান্ডা পড়েছে, কিন্তু রাজনীতির উত্তাপ দিল্লিতে প্রচণ্ডভাবে বেড়েছে এবং সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। কেন এটা বলছি? এই কারণেই, ইতিহাসের ধর্মই হলো ফিরে ফিরে আসা বারবার। সালটা ছিল 1989। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলের শেষ বাজেট অধিবেশন। একটি কমিটির রিপোর্ট ঘিরে সংসদে তুমুল হট্টগোল। পরিস্থিতি সামাল দিতে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে মোট 63 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। সে সময় সেটাই ছিল সর্বকালীন রেকর্ড। রাজীব আমলের সেই রেকর্ডকে ভেঙে এবারে নরেন্দ্র মোদীর আমলের নতুন রেকর্ড। এবারের শীতকালীন অধিবেশনে সাসপেন্ড 146 জন বিরোধী সাংসদ। এই ঘটনার পর কংগ্রেসের বিরুদ্ধে একজোট হয়ে গিয়েছিল বিরোধীরা। সবাই জানে 400 আসন নিয়ে আসা রাজীব গান্ধী দিল্লির কুর্সি হারিয়েছিলেন পরের ভোটেই। এবার সামনে লোকসভা নির্বাচন, কি হবে কেউ জানে না, কিন্তু এই সাসপেনশন যে গোটা বিরোধী শিবিরকে এককাট্টা করে দিয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। কথায় আছে, বন্ধুত্বের জন্ম দেয় ইতিহাস, আর প্রয়োজন জন্ম দেয় জোটের। লড়াই হস্তিনাপুরের সিংহাসন দখলের হোক বা দিল্লির কুর্সি দখলের, শত্রুকে হারানোর তাগিদ বারবারই এক ছাতার তলায় এনেছে নানা প্রান্তের যোদ্ধাদের। ভোটের দেশ এখন জোটের চর্চায় গরম। চারটি বৈঠক হয়ে গেছে, নানা স্তরে আলোচনাও হয়েছে, কিন্তু সুর মিললেও তাল ঠিক মিলছে না। গোবলয়ে ধাক্কা খাওয়া কংগ্রেস উদার হতে পারবে কিনা, পাঞ্জাবে আপ কংগ্রেসকে আসন ছাড়বে কিনা, বাংলায় তৃণমূলের দেওয়া আসনে হাতের মন ভরবে কিনা, এমন নানা প্রশ্নের উত্তর এখনো অজানা। উল্টো দিকে 3 রাজ্যে পদ্ম দিয়ে বিজেপি এখন সপ্তম সুরে। সংসদে সাসপেনশনের রেকর্ড, বিরোধীদের বিত্তে জগদীপ ধনখড়, আর বছর ঘুরলেই রাম মন্দির। 24-এর পিছে একের পর এক গুগলি। বিরোধীরা কি পারবে সময় থাকতে ঘর গোছাতে, নাকি এবারেও ভাঙা হাটে একা নায়ক নরেন্দ্র মোদী? প্রথমে পাটনা, তারপরে বেঙ্গালুরু, তারপর মুম্বাই, এই কয়েকদিন আগে দিল্লি। বিরোধী জোটের চতুর্থ বৈঠক। প্রত্যেকটা বৈঠক আমি খুব কাছ থেকে দেখেছি। এবারও দিল্লিতে যখন কোণঠাসা হচ্ছে কংগ্রেস প্রবল বিরোধীদের চাপের সামনে, তখনও তার সাক্ষী ছিলাম আমি। এখন প্রশ্ন করতেই পারেন, কি দেখলাম? এতদিনের সাংবাদিকতা করার সূত্রে দেখলাম কি বা বুঝলাম, কতটা সম্ভাবনা রয়েছে এই জোটের। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক জ্ঞান বলছে জোট পুরোপুরি নির্ভর করছে কংগ্রেসের উপর। বাস্তবে কি হবে তা সত্যিই জানা নেই, কিন্তু কংগ্রেস এই জোটের চালিকা শক্তি। কংগ্রেস ঠিক করবে জোট হবে কি হবে না। আমাদের আজকের মোশন, বরখাস্তে রাজনীতির ধাঁধা, কংগ্রেসই কি জোটের পথে বাধা? আমাদের আজকের মোশন, বরখাস্তে রাজনীতির ধাঁধা, কংগ্রেস কি জোটের পথে বাধা? আর এ নিয়ে বলার জন্য যারা আছেন, আমার একদম বাঁদিকে রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের পক্ষে। পাশেই রয়েছেন কংগ্রেসের পক্ষে অশোক ভট্টাচার্য এবং রয়েছেন সজল ঘোষ বিজেপির পক্ষে। একদম ডান দিকে রয়েছেন দেবজিৎ সরকার বিজেপির পক্ষে, রয়েছেন চন্দন চট্টোপাধ্যায় সিপিআইএম এর পক্ষে এবং রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমার প্রথম বক্তা কৃষাণু মিত্র। আমার নেত্রীর একটা ঘোষিত কথা আমি এখানে উদ্ধৃত করে আজকে আপনার এই প্রোগ্রাম শুরু করছি। উনি বলেছেন কিছু মাস আগেই যে 2024-এ বিজেপিকে হারাবার জন্যে, পরাস্ত করার জন্যে যা যা প্রয়োজন উনি এবং তৃণমূল কংগ্রেস করবে, প্রয়োজনে উনি কাঠবিড়ালির ভূমিকা পালন করবেন এই জোট বা বিজেপি বিরোধী যে জোট সেটাকে সাকসেসফুল করার জন্য। এর জন্য আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। আপনি যদি দেখেন বিগত দিনগুলোতে
বারবার অনেক ন্যারেটিভ, সব জায়গায় তো আমরা এরকম মঞ্চ পাই না, একটা বড় অংশ আজকে মিডিয়ার বিজেপির সাথে যুক্ত, যার জন্য ধরুন আমাদের আজকে যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টা দেশের মধ্যে ভারত 166তে দাঁড়িয়ে। তো এই এত আগ্রাসনের পরেও আমরা কিন্তু বারবার দেখেছি যখন ইন্ডিয়া জোট তৈরি হয় তখন প্রথমবার এই 9-9.5 বছরে যে বিজেপি এতদিন এজেন্ডা সেট করত, বাকি আমরা যারা বিজেপি বিরোধী আমাদের সে বিজেপির এজেন্ডাতে চলতে হতো এবং তার উত্তর দিতে হতো, বিজেপির উত্তরের প্রতি উত্তর দিতে হতো। এই প্রথমবার ইন্ডিয়া জোট হওয়ার পর আমরা দেখলাম ইন্ডিয়া জোট বারংবার এজেন্ডা সেট করলো, সেই নামকরণ থেকে শুরু করে সব কিছুতে, নেতৃত্বের দিক থেকে, গভর্নেন্সের দিক থেকে, এবং বিজেপি বাধ্য হলো সেই জায়গাতে আমাদের তোলা প্রশ্নর উত্তর দিতে। এর মধ্যে আমরা জানি কর্ণাটকা নির্বাচন হয়েছে, গুজরাট নির্বাচন হয়েছে, হিমাচল নির্বাচন হয়েছে, দুটো জায়গাতে কংগ্রেস জয়যুক্ত হয়েছে। এবং এই জোট, ঘোষিত জোট হওয়ার পর, এই ইন্ডিয়া নামকরণ হওয়ার পর আপনি যদি দেখেন যে এই যে সদ্য সমাপ্ত 5টি রাজ্যে নির্বাচন হলো, এখানে কিন্তু যে হিন্দি বলয়ের বাইরে সব জায়গায় কিন্তু বিরোধী জোট সাকসেসফুল বা কংগ্রেসের নেতৃত্বে সেখানে আছে। কিন্তু কংগ্রেস যদি এই ব্যাপারটাকে আরো বেশি আগে থেকে বুঝতো এবং যে গোবলায় তারা সব থেকে দুর্বল এবং যেখানে সরাসরি লড়াই মূলত বিজেপির সাথে কংগ্রেসের, সেইখানে আমরা জানি যে প্রায় 220-21টা সিট আছে না 226টা, তার মধ্যে 17টা মাত্র কংগ্রেস জিতেছে, বাকি সব বিজেপি। এর মধ্যে যদি গৌণ শক্তি হতে পারি, কোথাও আমরা, কোথাও সমাজবাদী পার্টি, কোথাও বামেরা, কোথাও অন্যান্যরা, তাদেরকে যদি অল্প একটু মর্যাদা দেওয়া হতো তাহলে আমরা মনে করি, যেটা আমার নেত্রীও বলেছেন, যে কংগ্রেস যদি এই গোবলায় এই জোটটা আগেই স্বীকৃতি দিত তাহলে হয়তো বিজেপিকে আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও হারাতে সক্ষম হতাম। কিন্তু এখনো অনেক দেরি হয়নি এবং আমরা খুবই কনফিডেন্ট যে আমার নেত্রী যা বলেছেন যে আমরা বিজেপিকে 2024-এ হারাতে সক্ষম। অর্থাৎ কিষাণু কিন্তু সেই কংগ্রেসের ঘাড়েই দোষ ঠেলছে, তার কারণ যদি জোট হতো তাহলে সত্যি হয়তো রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে কি হতো, কিষাণুর দাবি হয়তো বিজেপি হারতো। রাজস্থানে যাদের একটা বড় ভূমিকা ছিল, এই জোটের জন্য আসনও চেয়েছিল কিন্তু জোট হয়নি, তারা হচ্ছে সিপিআইএম। কি বলছেন চন্দন চট্টোপাধ্যায়? দেখুন, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে বিজেপির দক্ষিণ দুয়ার বন্ধ হয়ে গেছে। তাহলে খুব সাধারণ পাটিগণিতের অঙ্ক অনুযায়ী বোঝা যায় যে উত্তর ভারত আর উত্তর পূর্ব ভারতে ঘোরাঘুরি করা ছাড়া বিজেপির আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই অঙ্ক সবাই বোঝে। তাতে টিএমসির কতটা অবদান দক্ষিণ ভারত থেকে বিজেপিকে সরিয়ে দেওয়ায় আমি জানি না, কিন্তু এটুকু বুঝি যে ত্রিপুরা, কেরালা, গোয়া এসব জায়গায় তৃণমূল কংগ্রেস মাঝে মাঝে বিজেপিকে হারাতে যায় না সাহায্য করতে যায়, আমাদের কাছে কনফিউশন এখনো আছে। দ্বিতীয় কথা রইল পরে, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ একটা জায়গায় জোট বেঁধে বুঝতে চাইছেন যে গণতন্ত্রকে, সব বিরোধী অংশকে পার্লামেন্ট থেকে বার করে দিয়ে যেভাবে পার্লামেন্টে ন্যায় পালিকার বদলে সেখানে নিয়ে আসা হলো, নতুন নতুন আইন আনা হচ্ছে, ভারতবর্ষের সিআরপিসিকে বদলে দেওয়া হচ্ছে, যেখানে বিরোধীরা নেই, এরকম একটা জায়গায় দেশের মানুষ বেশিরভাগ আশা করে বসে আছে যে সব বিজেপি বিরোধী ভোট যেন এক জায়গায় আসে। এখন এরকম একটা অবস্থায় যখন 147 জন এমপি পার্লামেন্টের বাইরে, সেরকম একটা অবস্থায় একটা জোটের মধ্যে থেকে তারপরের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বাইরে বাঘিনী ভেতরে অনুরাগিনী হয়ে কিভাবে ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাবে একটি দল, নির্দিষ্ট দল, সে নিয়ে আমার সংশয়ের যথেষ্ট অবকাশ আছে। কিন্তু কোনো অবকাশ নেই এ নিয়ে সংশয়ের যে ভারতবর্ষের দক্ষিণ দুয়ার বন্ধ, উত্তর ভারতে ঘুরঘুর করতে হবে। পার্লামেন্টকে গণতন্ত্রের মন্দির বলে গণতন্ত্রের গলা টিপে ধরেছে, 147 জনকে একসঙ্গে সরিয়ে দিয়েছে, কিন্তু আসল লক্ষ্য পড়ে আছে রাম মন্দিরের দিকে। ওই মন্দিরটাই ছেড়ে গণতন্ত্রের আসল মন্দিরকে ভুলুন্টুতে করেছে। যেমন এখানে তারই গুরুকুলের ছাত্রী মমতা ব্যানার্জি, ঠিক একই রকমভাবে শিলাদিত্য থেকে তানিয়া ভরদ্বাজ হয়ে অম্বিকেশ মহাপাত্র পর্যন্ত তাদেরকে ল্যাম্পপোস্টে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে আর ল্যাম্পপোস্টে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে মুখে লিউকোপ্লাস লাগিয়ে বলেছিলেন চুপ করে থাকতে হবে। ঠিক তেমনি তার গুরুকুলের ছাত্ররা একসঙ্গে 147 জনকে সাংসদকে বহিষ্কার করে দিয়ে সেখানে ন্যায় সংহিতা, ন্যায়পালিকা, হ্যান ত্যান এইসব করে আসলে মনুসংহিতাই ওখানে তার্কিক করতে যাচ্ছে।
ফলে এরকম একটা অবস্থায় ভারতবর্ষের বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারছেন বলেই তারা রিজিওনালি গোটা দেশে একরকম ফরমেশন হয়ে যাবে এরকম নয়। প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আলাদা আলাদা ফরমেশন হবে, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আলাদা আলাদা ফরমেশন হয়েই বিজেপিকে হারানোর দিন এগিয়ে আসছে। ধন্যবাদ, ধন্যবাদ চন্দনদা। পরের বক্তা সজল। এই যে নির্বাচন, জোট, যাই হোক না কেন, মানুষের কাছে একটা মেন ইস্যু থাকে। তো মেন অনেকগুলো ইস্যুর মধ্যে একটা বড় ইস্যুর নাম হচ্ছে স্থায়ী সরকার। অতীতে দেবেগৌড়া, গুজরাল সাহেব, ভিপি সিং, চন্দ্রশেখর, এই সরকারগুলোর কি দশা ছিল, কেমনভাবে চলেছিল, কতটা চলেছিল, ইতিহাসের পাতা উল্টালেই সেটা আমাদের কাছে পরিষ্কার থাকবে। কেউ কেউ বলেছে দক্ষিণ দুয়ার বন্ধ, কিন্তু যারা বলছে তারা জমের দুয়ারেও তাদের জায়গা নেই। নোটার থেকে যারা কম ভোট পায় তারা জোট গড়ার কথা বলে কেন? আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনারা জোট করবেন, আচ্ছা জোট কেমন হবে? দিল্লিতে কংগ্রেস লড়বে আপের সঙ্গে, পাঞ্জাবে আপ লড়বে কংগ্রেসের সাথে, কেরালে কংগ্রেস লড়বে সিপিএম এর সাথে, পশ্চিমবঙ্গে সিপিএম, এখন বোঝা যাচ্ছে না কংগ্রেস কার সাথে লড়বে, বোঝা যাচ্ছে না। সিপিএম মোটামুটি একটা পরিষ্কার করেছে, তারা ওখানে দিল্লিতে গিয়ে চপ কাটলেট খাবে, একসাথে বসে দাঁত বের করে 32 অল আউট করে তারা মিটিং করবে, পাশাপাশি হাতে হাত ধরো করবে, কিন্তু আলটিমেটলি পশ্চিমবঙ্গে তারা একসাথে লড়বে না। কংগ্রেসের অবস্থা আরো খারাপ, একবার জোটের কিভাবে জোট হবে তাই নিয়ে তৃণমূলের সঙ্গে মিটিংও করতে যাচ্ছে। আবার যদি ওখানে ধরুন প্রেম ব্যর্থ হয়ে গেল, তাহলে এখানে আরেকজন রাখা আছে, তার সঙ্গে হাত মিলিয়ে নেবে সিপিএম। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনার মনে হয় যারা নির্বাচনের আগে ভোটটাকেই সংগত করতে পারে না, তারা মানুষকে 5 বছর চলার মতন একটা স্থায়ী সরকার দিতে পারবে? এই এবারে ওরা দেখাবে, অজুহাত দেখাবে, এখানে এই হয়েছিল, অতীতে ওই হয়েছিল, তাই হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল সেটা দেখার জন্য আছে মানুষ। যারা নির্বাচনের আগেই নিজেরা টুকরো টুকরো একে অপরের সাথে লড়বে, কংগ্রেসকে হারিয়ে কেরালে যে সিপিএম এর নেতা আসবে সেই সিপিএম এর নেতাকে মন্ত্রিসভায় কংগ্রেসকে মানতে হবে, বা উল্টোটাও হতে পারে অন্যান্য জায়গায়। আমি এটা বিশ্বাস করি না। অতএব ইন্ডি জোটের পিন্ডি চটকে ফেলেছে তারা নিজেরাই, আমার এটা মনে হয়। আর যেটা আমার খুব মানে এ বিষয়ে আমার খুব একটা বলার কিছু কারণই নেই, কারণ এরা আলটিমেটলি ভারতবর্ষের মানুষকে কোনো নির্বাচনটায় একটা মানে সলিড প্রতিপক্ষ উপহারই দিতে পারবে না, এ বিষয়ে আমি নিশ্চিত। এই যে বলছিল ন্যায় সংহিতা, ন্যায়পালিকা, আবোল তাবোল, আপনারা জানে এই যে ন্যায় সংহিতা বা ন্যায়পালিকা যে নামেই আসুক না কেন, সেটা কাদের জন্য এসছে, সেটা কি জন্য এসছে? আমি বলছি এই বিলটাতে আরো 50টা সিট আসন বেড়ে যাবে, আমরা অন্তত 400-র বেশি আসন পাবো। আমি শেষ করে দিই, বেল বাজানোর দরকার নেই, আমি তার আগেই শেষ করব। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আপনারা আগে নিজেদেরকে সংহত করুন, তারপর মোদিকে হারানোর স্বপ্ন দেখবেন, তারপর বিজেপিকে হারানোর স্বপ্ন দেখবেন। কুঁজোর ইচ্ছে হয় চিত হয়ে শুতে। খার্গেকেও আপনারা করে দিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী, কি গেল এলো পদের প্রার্থী, ও তো আমরাও করে দিতে পারি এখান থেকে কাউকে, আমরা হয়তো একে করে দিলাম, চন্দনকে করে দিলাম পদপ্রার্থী, তাহলে কি হলো? তার মানেই প্রধানমন্ত্রী হওয়া এক নয়। এটা বাংলার মানুষ বোঝে, ভারতবর্ষের মানুষ বোঝে। ধন্যবাদ, ধন্যবাদ। অশোক ভট্টাচার্য, কংগ্রেস। প্রথম কথাটা হচ্ছে, বিশ্বদা আপনারা বলছেন যে কংগ্রেস নাকি জোটের পথে বাধা। আমরা বলছি না, মোশন বলছে, আপনার মোশন বলছে। আমি এই মোশনের সম্পূর্ণ, কংগ্রেসই কি জোটের পদে বাধা? এই মোশনের আমি সম্পূর্ণ মানে বিরোধিতা করছি। কারণ আপনি প্রশ্নবোধক বাক্যের আকারে একটা সিদ্ধান্ত উপনীত করতে চেয়েছেন, যেটা আমার পক্ষে মানা সম্ভবই নয়, দলের পক্ষে মানা সম্ভব নয়। 1 নম্বর কথা, কারণ হচ্ছে বারবার করে বিজেপি কিংবা সংঘ পরিবারের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই কখনো বারবার করে প্রমাণ দেওয়ার ব্যাপার নেই, ওই সীতারগ্নি পরীক্ষার মতন। আর জোট রাজনীতিতে কংগ্রেস কতটা আন্তরিক সেটা শ্রীমতী সোনিয়া গান্ধী দেখিয়েছিলেন 2004-এ, আমরা 2009-এ সেটা দেখিয়েছিলাম। এখানে অনেক বড় বড় কথা শুনছিলাম সজল ঘোষের মুখে, আরে মেনে अच्छे अच्छे चांद सितारों को जमीन पे गिरते हुए देखे, तो मोदी है। ইন্ডিয়া সানশাইন, জোরসে হাততালি, ইন্ডিয়া সানশাইন মনে আছে? আসলে দেবুদা তখন তো মানে সংঘ পরিবারের স্কুলে পড়তো না, এখন সবে পাঠশালায় ঢুকেছে, সঙ্গের পাঠশালায়, তাই এসব বলতে বাধ্য।
আমি জানি 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ী, আমি জানি না বিজেপির কাছে অটল বিহারী বড় নেতা না মোদী বড় নেতা, আমার জানা নেই। এখন নমো নমো জপাটা হচ্ছে এদের অন্যতম মন্ত্র। তাই অটল বিহারীর মতন মানুষকেও পর্যুদস্ত হতে হয়েছিল। মনে রাখতে হবে, কোনো প্রধানমন্ত্রীর মুখ কিন্তু সেদিন ছিল না ভারতবর্ষের মানুষের কাছে অটল বিহারী বাজপেয়ীর বিপরীতে। এটা ইতিহাস, সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। 2004-এ আমরা অটল বিহারীর মিথকে হারিয়েছিলাম, 2024-এ মোদির মিথ থেকে হারাবো। 3 নম্বর কথাটা হচ্ছে যে কংগ্রেস তো কখনো এনডিএর সাথে ঘর করেনি, কংগ্রেস তো কখনো বিজেপির সাথে ঘর করেনি, কংগ্রেস তো কখনো বাজপেয়ী মন্ত্রিসভার কুঝিকঝিক মন্ত্রী হয়নি, দপ্তরবিহীন মন্ত্রী হয়নি, কয়লাবিহীন মন্ত্রী হয়নি কংগ্রেসের কেউ। সুতরাং কংগ্রেসকে নতুন করে প্রমাণ দেওয়ার কোনো এখানে প্রয়োজন থাকতে পারে না। 3 নম্বর কথা যেটা আজকে বলতে চাইছি, স্বাধীনতা উত্তর ভারতবর্ষের ইতিহাসে যেভাবে বিরোধী সাংসদদের সাসপেনশন করা হলো, তার অন্যতম উদ্দেশ্যটাই হচ্ছে কালা আইনগুলোকে পাশ করিয়ে দেওয়ার। আপনি ভাবুন, ভাবতে হবে আজকে, বিজেপি বলছে উগ্রপন্থী ঢুকেছে, জঙ্গি ঢুকেছে, এই ঢুকেছে। আরে ভাই, এই উগ্রপন্থী জঙ্গি এদের হাত ধরে পার্লামেন্টে ঢোকালো তো এই দেবজিৎ আর সজল ঘোষদের এমপি প্রতাপ সিমা। কংগ্রেসের কেউ নয়, সিপিএম এর কেউ নয়, বিরোধী দলের কোনো এমপি পাশ ইস্যু করেনি। সেই মানুষটাকে ধরাছোঁয়ার বাইরে রাখা হচ্ছে 7 খুন মাপ। আমি তো নিজে পার্লামেন্টে গেছি, আমি প্রদীপ ভট্টাচার্য আমাকে পাশ ইস্যু করেছেন, এখানে অনেকে পার্লামেন্টে গেছেন। আমি পার্লামেন্টে গিয়ে যদি কিছু করতাম, তাহলে তার দায়বদ্ধতা দাঁড়াতো আমাকে যিনি পাশ ইস্যু করেছেন সেই সাংসদের। সেই সাংসদ এড়িয়ে যেতে পারেন? কখনো এড়িয়ে যেতে পারেন না। শুনে রাখুন, আমাদের স্পষ্ট কথা আবার বলছি দাঁড়িয়ে, যে এক রাজ্যে এক এক রকম কম্পোজিশন হতে পারে। কেরালাতে আমরা দেখেছি সিপিএম এর 68টা সিটের মধ্যে ম্যাক্সিমাম সিট সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়ে জিতেছিল, সেই তারা ইউপিএ সরকারের শরিক হয়েছিল। সুতরাং এটা দেশ বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই। বাংলাতেও গণতন্ত্র বাঁচানোর লড়াই, আমাদের লড়াই একইভাবে তৃণমূলের বিরুদ্ধে থাকবে, তার সাথে ইন্ডিয়া জোটের কোনো সম্পর্ক নেই। দেশ বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই, আবার তৃণমূলের সঙ্গে লড়াই, মানে সবাই একসঙ্গে এগুলো কিভাবে লড়বে বা লড়া আদৌ হবে কিনা, প্রশ্নের উত্তর খুঁজবো পরবর্তীকালে। দেবজিৎ সরকার। বিদ্যাসাগর মহাশয় একটা দ্বিতীয় ভাগ বর্ণপরিচয় বই লিখেছিলেন, সেখানে জফলা শিখিয়েছিলেন, ঐক্য, বাক্য, মাণিক্য, সব জফলা শিখিয়েছিলেন। প্রথম হচ্ছে ঐক্য। ওই ঐক্য হবে কিনা মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সেটা নিয়ে সন্দেহ অল্প অল্প ছিল না, বড় কথা নয়। কিন্তু যা বাক্য দেখছি আর মাণিক্য যা বেরোচ্ছে বাক্য থেকে, তারপরে তো আর কিছু বলারই নেই। কাঠবিড়ালি হবেন, প্রথমে বললেন কাঠবিড়ালির ভূমিকায় থাকবেন তৃণমূল কংগ্রেস। রাজীব দাও বলবেন, তার আগে কৃষ্ণদা বলেছেন। তো কাঠবিড়ালির ভূমিকাটা আমরা কি দেখেছি? যখন বায়রন বিশ্বাস যখন জিতলেন, তখন তো বন বিড়ালির ভূমিকা দেখলাম। আসিলেন, বেচারির মুখের দুধের দাঁত পড়ল না, রাতারাতি সংগ্রামী ভাবে তিনি চলে গেলেন উন্নয়নের জোয়ারে সামিল হতে। এই তো বন বিড়ালিরাই তখন কাঠবিড়ালির ভূমিকা পালন করেছেন। তারপরে হচ্ছে কি, যে মোদী সরকার নিয়ে যত কথা বলা হলো, ঠিক আছে, বিরোধীরা বলবেন, বিরোধিতার কাজ বিরোধীরা করবেন, এটাই স্বাভাবিক আছে। দুর্ভাগ্য ভারতবর্ষের, যে মোদী সাহেবের উচ্চতায় একজনও বিরোধী দাঁড়িয়ে কথা বলতে পারছেন না। সারা ভারতবর্ষের মধ্যে এই ইন্ডি জোট একজনকেও এনে দাঁড় করাতে পারেননি যাকে দেখে আসমুদ্র হিমাচল ভোট দিতে পারেন। একজনও কোথাও দাঁড়িয়ে এরকম নেই যাকে দেখে উদ্বেলিত চিত্তে সবাই বলতে পারে উনি আমার নেতা, উনি আমার নেতা, আপনার নেতা, আমাদের সবার নেতা। সারা ভারতবর্ষে মুখই নেই। যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, সকালবেলায় ইডলি খাচ্ছেন, সন্ধ্যেবেলায় দম্পক, দুপুরবেলায় ডিম ভাত, রাত্রেবেলায় অন্য জোট। যতই করুন না কেন, দিনের শেষে তো একে অন্যকে গালাগালি দিচ্ছেন, একে অন্যের প্রতি প্রচার করছেন যে আমি আসল বিজেপি বিরোধী, তুমি আসলে নও। তারপরে দাঁড়িয়ে এখানে জোট হবে, এই জোট দাঁড়িয়ে মানুষের কাছে ভোট চাইবে। এই জোটের ভোট, সেটা কংগ্রেসের দোষে হোক, তৃণমূল কংগ্রেসের দোষে হোক, সিপিএম এর দোষে হোক, বা আপের দোষে হোক, ডাউনের দোষে হোক, এরা দাঁড়িয়ে থেকে ভোট করাবে। আর যেটা অশোকদা বললেন, কম্পোজিশন, বিভিন্ন রাজ্যে কম্পোজিশন হবে না, পজিশন কম হবে। এটা আমরা আগেও জানি, এখনো বুঝতে পারছি। আর দাদা একটা কথা বলবো, দক্ষিণ দুয়ার টুয়ার নিয়ে আপনারা একটু কম কথা বলবেন, কেননা আপনাদের না ওই কেরল থেকেও তো ওই কম পজিশনের লোকেদের নিয়ে আপনাদের সিট দিয়ে দিতে হচ্ছে। আর দ্বিতীয়ত, বাকি জায়গায় তো কোথাও বলার জায়গা নেই।
আপনারা তো কোনো বিচার নিয়ে কিছু যাত্রা করতে পারেন না, এখন তো শুধু তোষণ আর ইনসাফ। এমনকি আপনারা ভাষায় তোষণ করেন, ভাবে তোষণ করেন, মননে তোষণ করেন। একটা নির্দিষ্ট সম্প্রদায়কে মাথায় তুলে নাচার জন্য ইনসাফ যাত্রা বার করতে হয়, বিচার চাইতে পারেন না মানুষের কাছে, সাধারণ ধন্যবাদ। বাংলায় কথা বলতে পারেন না। আপনারাও বলবেন। পরবর্তী বক্তা রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি শুধু শুরু করবো এটা দিয়ে যে আজ বাংলা যা ভাবে ভারতবর্ষ আগামী দিনে তাই ভাবে। আর আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবে আগামী দিনে সারা দেশ তাই ভাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু যে একটা সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে একটা জোট গড়ে তুলতে হবে তার ব্যাপারে তিনি যথেষ্ট জোর দিয়ে বলেছেন। ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। বারবার তিনি বলেছেন যে আসন সমঝোতাটা একদম ঠিক সময়ের মধ্যে করতে হবে, যার কারণে ইনি লাস্ট মিটিংয়ে 31শে ডিসেম্বর আমাদের ডেডলাইনে উনি ফিক্স করে দিয়েছেন। কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টিকে রুখতে পারে, সেটা 2021 সালে প্রমাণ করে দিয়েছেন। এবং অন্য অনেক হয়তো সব বিরোধী রাজনৈতিক দল আছে, তারা হয়তো চিন্তা ভাবনা করে, তারা ভাবছে যে কি করে ভারতীয় জনতা পার্টিকে হারানো যায়। কিন্তু বারবার ভারতীয় জনতা পার্টি যদি কোথাও গিয়ে আটকে পড়ে সেটার নাম হচ্ছে বাংলা, এবং সেই নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে পঞ্চায়েত ইলেকশন বলুন, সে পৌরসভা ইলেকশন বলুন, সে বিধানসভা বলুন, লোকসভা বলুন, যে কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে তিনি একমাত্র পারেন ভারতীয় জনতা পার্টিকে রুখতে। এবং ন্যাচারালি আমার তো এখনো মনে হয় যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তার কথা তো ডেফিনেটলি সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, কেন তিনি একজন প্রমাণিত। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু আগে দেবজিৎ বাবু বলছিলেন, আমি অবাক লাগছে যে বাইরন বিশ্বাসের কথা বলছেন। আরে আপনারা তো সরকার ফেলে দেওয়ার মাস্টার। মহারাষ্ট্রে কি করেছেন আপনারা? অজিত পাওয়ার কোন দলের ছিল? কাকে নিয়েছেন আপনারা? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশে কাকে নিয়েছেন আপনারা সরকারটা গড়ার জন্য? সুতরাং একটা বাইরন বিশ্বাসের উদাহরণ দিচ্ছেন। এ তো ভারতীয় জনতা পার্টি যা কারবার করেছে তার উদাহরণ দিলে আজকের পুরো শোতে পুরো নামগুলো তাহলে পরপর করে বলতে হয়। সুতরাং কার কথা আপনারা বলছেন? সার্বিকভাবে আমি এখনো মনে করি যে ভারতীয় জনতা পার্টি যেভাবে এই দেশটাকে প্রায় তিলে তিলে শেষ করে দিয়েছে, আমি এখনো বলি যে আজকে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বে একদম চরম জায়গায় পৌঁছেছে। আজকে মানুষ তার দারিদ্র সীমা কোথায় গিয়ে পৌঁছেছে, মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে পৌঁছেছে, আর্থিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে, ডলারের দাম কোথায় গিয়ে পৌঁছেছে, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে পৌঁছেছে। সার্বিকভাবে মুখ দেখানোর জায়গা নেই, মানুষ এখানে হাহাকার করছে। জিডিপি কোথায় দেখুন, আপনারা বড় বড় করে বলেন জিডিপি জিডিপি জিডিপি। আরে এর আগে তো ইউপিএ সরকারের আমলে জিডিপি অনেক বেটার ছিল আপনাদের থেকে। সুতরাং সার্বিকভাবে এই দেশটাকে তিলে তিলে ভারতীয় জনতা পার্টি শেষ করে দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সার্বিক জোটের প্রয়োজনীয়তা আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, কিন্তু এটা ঠিক সদিচ্ছাও থাকতে হবে। এখানে একসাথে জোট করে ভারতীয় জনতা পার্টিকে হারাতে চাই না তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে চাই, যে কথাটা একটু আগে অশোকবাবু বললে আমি খুব অবাক হলাম। আরে আগে তো আমাদের লক্ষ্য কোথায়? আর স্থায়ী সরকার করছে। স্থায়ী সরকার এর আগে ভারতীয় জনতা পার্টিও স্থায়ী সরকার দিতে পেরেছিল, বা স্থায়ী সরকার তো তারাও দিতে পারেনি। সুতরাং এবং এটাও ঠিক যে 2004 সালে যখন ক্ষমতায় আসে তখন তৎকালীন, আমি একটু বলছি, 2004 সালে কেউ ভেবেছিল তখন তো ফিল গুড ফ্যাক্টর ছিল। তখন এখনো মনে আছে প্রমোদ মহাজনের সেই ডায়লগ, ফিল গুড ফ্যাক্টর, এতগুলো স্টেট জিতেছি, তারপরে এবার আমরা জিতে লোকসভা দখল করব। আর মানুষ সেদিন অন্য রায় দিয়েছিল, তখন ইউপিএ সরকার এসেছিল। সুতরাং আমি এখনো মনে করি যে সার্বিকভাবে যদি বিরোধীরা একজোট হয়ে লড়ে, দেশের যা পরিস্থিতি, এবং শুধু এই বিগত নির্বাচন দেখলে হবে না, 2004 তার প্রমাণ, এবং 2024ও সেই প্রমাণ করে দেবে যদি বিরোধীরা একজোট হয়ে। ধন্যবাদ। বিরোধীরা একজোট হওয়ার, সবাই যদি একজোট হয়ে লড়ে, জেতার সম্ভাবনা আছে। আমার অন্তত মনে হয়েছে যে কংগ্রেস কতটা উদার হতে পারবে তার উপরই জোটের ভবিষ্যৎ নির্ভর করছে। কংগ্রেস কি উদার হতে পারবে? পাঞ্জাবে আপ, এখানে তৃণমূল কংগ্রেস, যে মেন উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, ওদিকে ডিএমকের সাথে অলরেডি অ্যালায়েন্স আছে। তো মেন তিন চারটে রাজনৈতিক দল, তৃণমূল, আপ এবং অখিলেশ সমাজবাদী পার্টি, ওদিকে লালু নীতিশ, কতটা আসন ছাড়তে কংগ্রেস উদার হওয়ার জায়গায় রয়েছে? বিশ্বদা, এই কথাটা দিয়েই আমি শুরু করেছি। আপনি দীর্ঘদিনের সাংবাদিকতা জগতের মানুষ,
এর আগে ইতোপূর্বে যা যা জোট রাজনীতি কংগ্রেস করেছে, এবং আমি যদি পশ্চিমবঙ্গের কথাও ধরি, আপনার নিশ্চয়ই মনে আছে, তখন আপনি হয়তো আমি আপনাকে থামাচ্ছি এক মিনিট। কংগ্রেসের বেশিরভাগ এই জোটের যেটা হয়েছে সেটা পোস্ট পোল অ্যালায়েন্স হয়েছে। না, 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 পোল না। অ্যালায়েন্স কিন্তু আপনি খুব বেশি না, দেখাতে না, আমি পারবেন না। প্রিপোলই বলছি। আপনি পশ্চিমবঙ্গের কথাই যদি ধরি, বিশ্বদা, কংগ্রেস এস এর সাথে যখন জোট হয়েছে, কংগ্রেস এস আপনার মনে আছে, তখন আমরা হয়তো খুব ছোট, আপনি আর অনেক বড়, ও আমাদের চেয়ে বড়। কংগ্রেস এস এর সাথেও যখন জোট করেছে কংগ্রেস, তখন কংগ্রেস এস এর মতন একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দলকেও কংগ্রেস সিট ছেড়েছে। আপনার 2011-র কথা মনে নেই? আত্মবলিদান দিয়ে কটা মাত্র সিটে লড়েছিল কংগ্রেস, মনে নেই এই কথাটা? আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে আরে পারতো? অশোকদা, কিসের আত্মবলিদান? তখন আপনাদের সেই কথাটা মনে নেই? আপনারা তখন কি অবস্থায় ছিলেন? কোন অবস্থায় বরঞ্চ ছিলাম? আমি তো মনে করি যে তৃণমূল কংগ্রেস কোন সেই অবস্থায় সময় ছিলাম? আপনাদের সিট শেয়ারিং করে তাই নাকি? কংগ্রেসকে অক্সিজেন দিয়েছিল। তাই? টানা তো এমনি একা মমতা রাজীব দা, বন্দ্যোপাধ্যায় ঠিক, সেই ঠিক, সময় ঠিক। তাই নাকি? তাই নাকি? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একা ক্ষমতা আসতেন, কারোর প্রয়োজন ছিল না। তাই নাকি? কারোর প্রয়োজন ছিল না। তিনটে অশোক হেলিকপ্টার সেই ভুলে সময় গেলেন। এই 11 কাসুন্দি ঘাটলে নিজেরাই কষ্ট পাবেন। আমি- জোটটা কি করে মসৃণ ভাবে করতে হয়, কংগ্রেসের ভূমিকা কিন্তু আপনাদের সদর্থক ভূমিকা নিতে হবে। দেখুন, সুতরাং সেই আমি আসছি, জায়গাতে অশোক দা, আসুন। আমি আসছি। তৃণমূলের বিপক্ষে আসছি, বলবেন না, সজল, মমতা সজলের- ব্যানার্জির বিপক্ষে বলবেন না। রাজীব দাস, এখানে অশোক কংগ্রেস দা, সারা দিন আমাদের কাছে রাজীব দাস, আসছে। তো রাজীব- কষ্ট করে রাজীব দাস, বাইরনকে কঠিন, জেতাবেন আর ওরা নিয়ে যাবে, চোখ এই খুব সদস্য। কঠিন, খুব বিশ্বদা। কঠিন, বুঝতে পারছি। আমি আসছি, বিশ্বদা। আসছি। না, না, কঠিনও নয় বিশ্বদা, আমি আসছি, কঠিনও নয়, আসছি। কিন্তু বলতে দিন। কংগ্রেসকে সদর্থক রাজীব দা তো ভূমিকা রাজীব- নিতে হবে। আমি আসছি, সজলের কাছে আসবো। রাজীব দা সজল, একটা কথা বললেন, সজল, সজল। আমি ওয়ান লাইনার বলবো, ওয়ান লাইনার। আমি আসবো, আমি আসবো। আমাদের তিনটে হেলিকপ্টারের কথা ভুলে যান। শাহনাজ খানকে মাটিতে বসিয়ে রেখে হেলিকপ্টার উড়ে চলে গেছে। আরে, আরে এরা এটাও দেখেছিলাম। হেলিকপ্টারে আটকে ঠিক আছে, আছে, জোটের আসছি। মাটিতে আমি সজল, এটাই সজল, মুশকিল। সজল। আর এটার সাথে কি সংসদে প্রমাণ হবে? সংসদে ক্ষোভ, বিক্ষোভ, হাঙ্গামা তুমি নিজেই খুব ভালো করে জানো। এটা খুব মানে খুব একটা এমন নয় যে অবিশ্বাস্য ঘটনা, হয় সংসদ বা বিধানসভায়, তুমিও করেছো, এগুলো হয়। কিন্তু বিষয়টা হচ্ছে 146 জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আপনি আগে একটা জিনিস দেখুন, খার্গে সাহেব সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমে এই মানে এবারে অধিবেশন শুরু হওয়ার আগেই বলেছিলেন যে পার্লামেন্ট চলনে নেই দেগে, তো চলতে দেয়নি। আচ্ছা, এমন তো নয় যে বিলগুলো আচমকা আকাশ থেকে এসে পড়েছে, এ তো শিডিউল, যে আলোচনা হবে। যখন মানে মোদিজি সবেতেই রেকর্ড করেছেন, চাঁদের মাটিতে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা এটা দিয়ে এসছেন। ওরাই না জাতীয় পতাকা চাঁদের ভাই, মাটিতে ওড়ে। এটা কার ক্রেডিট? আরে ভাই, এখনই কথা বলো। সজল, না, এটা না, কার ক্রেডিট? হাওয়াই এটা তো দাদা, আবার মিথ্যে দাদা, দাদা, আপনি সজল, আপনি আপনি সজল, তুমি একটা শিক্ষিত ছেলে, এইসব কথা বললে লোকে হাওয়া নেই, খুব ওখানে বাজে পতাকা হবে। ওড়ে না। আচ্ছা, এখানে ঠিক আছে, এই কথা বলো। ওতে কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষের মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে। আমি রাজীবদার কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে যাই। সেটা হচ্ছে, মমতা ব্যানার্জি আজ যা ভাবে, আগামী দিনের ভারতবর্ষ সেটা ভাবে। মাঝখানে উনি এটা কিছুদিনের জন্য ভাবতে ভুলে গিয়েছিলেন। সত্যি ভুলে গেছিলেন। আমি বলছি, ভুল করেছিলেন। আরে ভাই, ভুল করেছে তো। এক মিনিট, আমি শেষ করে নি। বলছে পশ্চিমবঙ্গে ঢুকে দিয়েছে, তাই ওনাকে ভারতবর্ষের মুখ করতে হবে। হিমাচলেও তো বিজেপি হেরেছে, তাহলে হিমাচলের প্রধান মুখ্যমন্ত্রীকে কেন আপনি এর মুখ করবেন না? কে বলেছে? আমি তো মমতাদিকে মুখ করার কথা বলিনি। বলছে, আর আপনি কিন্তু না, একবারও বলিনি। এক মিনিট, দেবজিৎ দা, একবারও বলিনি। আপনি কিন্তু খুব অন্যায় কাজ করেছেন। মঞ্চে রাজীব দা বসে আছে, আপনি বাইরন বিশ্বাসের উদাহরণ দিচ্ছেন। রাজীব দার সঙ্গে বাইরনের তফাৎ হচ্ছে, বাইরন জিতে গেছে, রাজীব দা হেরে যাওয়ার পর গেছে। আপনি বাইরন বিশ্বাসের উদাহরণ কেন দিচ্ছেন? রাজীব দার উদাহরণ দিন। আর আমিও তো আচ্ছা, এতগুলো আমি উদাহরণ বলছি, দিলাম, সেগুলো বলো। শুনুন না, আগে বলো না, মূল্য বৃদ্ধি, কেন বলো? মানুষের হাহাকার, শুনুন বলো না, না। জ্যোতিরাদিত্য রাজীব দা, কেন রাজীব দা, গেল? রাজীব দা, অজিত পাওয়ার কেন আরে গেল? দাদা, বলো না ভাই, দিচ্ছি তো। বলো, বলো, বলো। মানুষের হাহাকার, হ্যাঁ, মানুষ খেতে পাচ্ছে না, মানুষের কাছে অর্থ নেই। কত বড় বড় বিয়ে হচ্ছে, কার কার বিয়ে হচ্ছে বলবো না, বিরাট বিরাট বিয়ে বাড়ি হচ্ছে। মানুষের অর্থ নেই, কোথায় আছে অর্থ? তাহলে সব তৃণমূলীদের ঘরে। এগুলো আপনাদের ভাবতে হবে। আচ্ছা, কংগ্রেস রাজা তুলেছে, শোন, 200 বছরের আইনেরও যেমন আজকে প্রাসঙ্গিকতা নেই, কংগ্রেস কিষাণু, এসেরও কোনো প্রাসঙ্গিকতা কিষাণু, নেই। কিষাণু। আর একটা কথা বলি, আরে বলেছেন। পার্লামেন্টের নিরাপত্তার কথা বলেছে, মুশকিল। যারা কিষাণু। তাদের দুজন আচ্ছা, ঠিক আছে। সর্বোচ্চ সজল, ঠিক নেত্রীকে আছে। নিরাপত্তা দিতে পারেনি, তারা কোন মুখে সজল, পার্লামেন্টের সজল, প্লিজ, নিরাপত্তা সজল, প্লিজ, কিষাণু, না, না, কিষাণু, আমি কিষাণু, বলতে কিষাণু, চাই, প্লিজ, প্লিজ, বাইরন আসতে পারে, রাজীব ব্যানার্জি প্লিজ, আসতে পারে, কিষাণু। ওই তালিকায় সজল ঘোষ কেন আমি আসবে যদি না? সময় Please, পাই, please, কোন আমি- হিসাবে Please. আসবে না? আমি যদি সময় পাই, আমি সকলের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে বলে দিই, এই চাঁদে
পতাকা উত্তোলন বা পতাকা নিয়ে যাওয়ার যে subject নয় আমার, এটা ছেড়ে দাও। সম্পূর্ণ ঢপ। তার কারণ হচ্ছে 2008-এ যখন প্রথম চন্দ্রযান 1 ছেড়ে দাও, যায়, আমার subject তখন নয় তা এটা। না, আমি এক মিনিট বলে দিই, হ্যাঁ। হিস্ট্রি শুড বি কারেক্টেড, এই মিথ্যাচার নাসা চলতে ফেরত, পারে না। নাসা ফেরত। যখন চন্দ্রযান নাসা থেকে- 1 যায়, তখন তার মধ্যে একটা ইম্প্যাক্টর ছিল, এই, please। যে ইম্প্যাক্টর চাঁদের মাটিকে টাচ করে এবং impact তাতে এই ছিল, এই ভারতের কথাগুলো। পতাকা ছিল। এই মিথ্যাচার কেন করছে? হ্যাঁ, মোদিকে ব্র্যান্ডিং করার জন্য এতদিন মিডিয়াকে মোদিকে চাঁদে পাঠাবে, এখন তাড়াতাড়ি মনে ইতিহাসকে হচ্ছে। এবার বিকৃত মোদিজিকে করছে। চাঁদে পাঠাবে। জানে না 2008 সালে ভারতের পতাকা চাঁদে গেছিল, এখন বলে রাখি। এবার প্রথমে আরে দেবুদাকে বলতে হবে। প্লিজ দেবুদাকে এইসব কথা বলতে হবে, বলে দিই। নালে আরে চন্দনদা- চন্দনদাকে বলতে দিন। চন্দনদা প্রথমে বললেন কথা, বাধ্যবাধকতা আছে, এখন তৃণমূলকে কিছুটা গালমন্দ না করলে সিপিএম এর হয়তো নম্বর কমে যাবে। না, কিন্তু এর থেকে এখানে খারাপ হয়ে বলে যাবে তো। রাখি চন্দনদা, জোট যে সঙ্গীকে বলতে দিন, আমাদের ইন্ডিজোট সঙ্গীকে আমাদের বলতে দিন। আমাদের ত্রিপুরা বা গোয়াতে যে পার্টিকে সম্প্রসারণ করার প্রচেষ্টা, সেটাকে উনি কটাক্ষ করলেন। নারদ, কিন্তু নারদ। কিন্তু নারদ, চন্দনদা যেটা নারদ। ভুলে গেল, যে এই নারদ, কর্ণাটকা নারদ। নির্বাচনে যেখানে কংগ্রেস জিতেছিল, যেখানে আমার নেত্রী কংগ্রেসের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং জনসভাকে বলেছিলেন কংগ্রেসের পক্ষে ভোট দেওয়া হোক। কোনোদিন কেউ শোনেনি, তোমার কানে কানে বলেছি। আবার- না, না, বলেছিল এটা। মমতা বন্দ্যোপাধ্যায় open আরে, করে- আপনি না, না, রাখেন। এটা- আমি এটা- কথা এটা- আটকাইনি। শুনি না, শুনি না। আমি বলে রাখি। কেন নিজেদের মধ্যে বলেছে। আপোষে জোট তৈরি হচ্ছে, আপনি একদম থামিয়ে মমতা দিচ্ছেন। বন্দ্যোপাধ্যায় কর্ণাটকে আপোষে বলেছে। জোট তৈরি হচ্ছে, বলো 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 কর্ণাটকের নির্বাচনের আগে আমার নেত্রী বলেছিলেন, বলো, বলো। জনসমক্ষে বলেছিলেন, এবং যেটা সিপিএম লুকিয়ে যাচ্ছে, যে কর্ণাটকা নির্বাচনে তারা কংগ্রেসের আপনি জোটকে বিরুদ্ধে লুকিয়ে যাচ্ছেন? জেডিএস এর সাথে লড়েছিল, এবং জোটকে তো সদ্য লুকোচ্ছেন। সমাপ্ত যে হিন্দি বলায় 3টে রাজ্যতে নির্বাচন হলো, সেখানে ওরা বাংলার ঠিক যেটা অপারেশন চন্দ্রদা, বেঙ্গলে যেটা লুকিয়ে ছিল, যাচ্ছে বলছে। যে লক স্টক অ্যান্ড ব্যারেল বিজেপিকে ভোট ট্রান্সফার করা, মধ্যপ্রদেশের মাটিতে, রাজস্থানের মাটিতে এই ভোটে সিপিএম লক স্টক অ্যান্ড ব্যারেল বিজেপিকে ভোট ট্রান্সফার করে। চন্দনদা লুকিয়ে এটা খুব সুন্দরভাবে লুকিয়ে গেল। বিশ্বদা যাই হোক, সেখানে তাও আমরা সোনিয়া আমরা গান্ধীর বলছি, ভূমিকা নিচ্ছে। তাও আমরা কিষাণ কিন্তু সবাইকে বলেছি, থামিয়ে জোটটাকে এগিয়ে নিয়ে এই যেতে কিষাণু, হবে। কিষাণু ঠিক বলেছে। কিষাণ, দাদা, দাদা, না, কিষাণু, চন্দনদা লুকিয়ে এখানে না, আরেকটা এটা আমি সমর্থন আরেকটা করি। add জোটে করতে থাকলে ভুলে আবার গেছি। লুকোবেন কেন? রাজীব বাবু, আরে, জোটে থেকে লুকোবেন কেন? শুনুন না, অ্যাড করতে হবে না, শুনুন না। রাজস্থানে আমি তো এটা- তৃণমূল বেড়াতে যাওয়া ছাড়া অন্য কোনো কাজে যায় না। ফলে রাজস্থান নিয়ে গল্প না বলাই ভালো। এইটা জোটে থেকে আপনি বলছে ত্রিপুরা কৃষ্ণদা, আপনি ফেরত, মেনে নিচ্ছেন। ত্রিপুরায় এই জোট। তৃণমূলের হয়ে এই লড়াই আপনাদের জোট, করেছিলেন। কৃষ্ণদা। এখন খালি বলুন মানুষ ত্রিপুরা ভোট দেবে। তৃণমূলটা গেল মানুষ কোথায়? ভোট দেবে। আপনারা বলুন। বলুন, আরে আমি এটা অ্যাড করে দিচ্ছি। পিটিএরা নিজেরাই করে কিষাণু, ভাই। আমি যদি এখানে কম বলতে পারি, যদি আমাকে বলতে না আরে, ও দেওয়া হয়, গিয়ে, আমাদের ভোটে রাস্তায় কোনো চেঁচাবে। কোনো এফেক্ট পড়বে আরে না। তুই বলো, আমরা বলি বলি যে যে আমার ইন্ডিয়ার ভোট লাগবে না, বাঁচানো। এবার দেখুন, জাটাতে দুজনে কম। করছে, আমি এবার আর বলে ভোট রাখি, লাগবে না। না, অশোকদা কিন্তু কিছু বলছেন না। আরে, আমি বলে রাখি, নিশ্চয়ই আমি চন্দনদার সাথে একমত। খালি কিষাণু, দক্ষিণ আমি দোয়ার একটু- বন্ধ, পূর্ব দোয়ারও বন্ধ। অশোকদা, কেন কি পূর্বতে যেটা বলা হচ্ছিল বিজেপি 303, সেই 303-এর মধ্যে বিহারে তারা 40টার মধ্যে 39টা জিতেছিল। কার সাথে? জেডিইউ এর সাথে। আজকে তারা সাথে নেই। মহারাষ্ট্রতে 48টার মধ্যে JDU যে কি ওদের বিজেপির সাথে আছে? জয়যাত্রা, সেটাকে সেখানে clear করুক শিবসেনা না। ছিল, তোমার ex-প্রেমিকা, আজকে না, না, শিবসেনা নেই। জেডিইউ কাদের সাথে আছে এটা সেটা ক্লিয়ার। তোমার কেন ছেড়ে চলে গেল সেটা বলো। বলো বলো কুইক কুইক বলো। অশোকদা, এটা কিন্তু ঠিক করে হচ্ছে বলবো। না। আরে বলো না, এটা শুনতে কিন্তু পাচ্ছি ঠিক হচ্ছে না। বিষয়টা কংগ্রেসের হচ্ছে- দায়িত্ব আছে জোটটাকে টেনে নিয়ে যাওয়া। ওয়াকআউট করো পার্লামেন্টের এই তো, ওয়াকআউট। বলো বলো আরে, কেন ওয়ার্কআউট আরে, করবে তার বলছে তো। কারণ হচ্ছে এইটা ওদের সুবিধা কেন হয়? এই যে বললো নয় সংহিতা পাশ করে নিয়েছে, এই ওয়াকআউট করে যাও, তার কারণ হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। ন্যায় সংহিতা যে পাশ করলো, তাতে কিন্তু কৃষ্ণনগরের মানুষের কথা শোনা হলো না, তাতে কিন্তু ভারতবর্ষের শ্রীরামপুরের মানুষের কথা শোনা হলো না। 146টা তাদের কৃষ্ণনগরের মানুষ কথা বলবে। 1975 থেকে 1977 যেটা কংগ্রেস করেছিল, সেইভাবে বুলডোজার চালিয়ে ঠিক তারা ঠিক পাস করলো। দেবজিৎ, তুমি তো নিজের ব্যক্তিগতভাবে লয়ারও, পেশাগতভাবে। এই যে ধরো ন্যায় সংহিতার মতো বিল একটা পার্লামেন্টে পাস হয়ে গেল, একটা এইটা তো ধরো আমরা এতদিন চলতাম কি আইপিসি, তো তাই তো আইপিসি অনুযায়ী, এবং এটা তৈরি হয়েছিল খুব সম্ভবত 1860 ওইরকম সময়, প্রায় প্রায় 150 বছরেরও বেশি, 150 বছরেরও 150 বছর আর একটু বেশি হবে। তা এই ন্যায় সংহিতা হয়তো আর আগামী 100 বছর চলবে বা 150 বছর চলবে, আরো বেশি চলতে পারে। এইরকম একটা বিল সংসদে পাস হলো, একজনও বিরোধীরা বলতে পারলেন না। এটা কি তুমি মনে করো গণতন্ত্রের পক্ষে সুখকর? ভালো। প্রথমে একটা কথা বলি যে এখনো পর্যন্ত ঠিকই বলেছেন, উকিল তো বটেই, গরু কয়লা এগুলো তো এখনো চালু করিনি, বালিও নয়, নেই আর কি হিস্ট্রিতে, ওগলাতি করেই চলতে হয়। যেটা বলার সেটা হচ্ছে যে এই বিলটা সেই দিনই রেখে টেবিল চাপড়ে বিজেপির লোকেরা পাস করিয়ে দেননি। যে কোনো বিল
লোকসভায় বা রাজ্যসভায় এলে সেটা 45 দিন আগে টেবিল মানে সমস্ত লোকেদের দিতে হয় এবং সেটা দেবজিৎ, দেওয়াই কটা হয়েছে। অর্ডিন্যান্স করেছো? এগুলো সব কটা অর্ডিন্যান্স করেছো? এরা আমি কিছু এখন যাই। পার্লামেন্টে- 12টার মধ্যে 8টা অর্ডিন্যান্স করেছো। পার্লামেন্টে প্লিজ প্লিজ মমতা ব্যানার্জি কটা অর্ডিন্যান্স করেছে? প্লিজ 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 মমতা ব্যানার্জি কটা অর্ডিন্যান্স প্লিজ 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 একটু বলতে দাও। প্লিজ দেবজিৎ বলছি শুনবো বলতে দিন। গুরুকুলের বলো। ছাত্রী আমি তো। কারুর Please, বলো। বা বিপক্ষে বলছি না। এখন তোদের কোলে খেলছে। এই অসহযোগ এক নম্বর 2 নম্বর হচ্ছে যে এই 45 দিন ধরে বা যে কোনো বিলেই যেগুলোতে ওনারা ওয়াক আউট করেছেন অর্ডিন্যান্স জারি করতে হয়নি, সিএতে তৃণমূল ওয়াক আউট করেছিল মনে পড়ছে, তাতে সবাই মিলে গাল দিয়েছিল, যারা ভেতরে নেই তারাও গালাগালি দিল ঐক্য বাক্য মাণিক্যর জোরে। তারপরে ঐক্য বাক্য মাণিক্য বারে মাঝেই এরকম ওয়াকআউট কোনো না কোনো পার্টি করেছেন। এখন কথা হচ্ছে যে পার্লামেন্ট তো বিরোধীদের, আরে এত এটা তো কলকাতার, suspensionটা কোন কারণে? এটা তো বিধানসভা নয় যে বিরোধীদের কথাই বলতে দাও। যে মানুষটা এটা তো সংসদে ওয়েস্ট নেই বেঙ্গলের বিধানসভা নয়, তাকে সাসপেন্ড পশ্চিম করলেন। বলতে দিন, যে একটু মানুষটা বলতে দিন না। সংসদে ছিলেন না তাকে আপনি বলতে সাসপেন্ড দিন করা না। হয়েছে অশোক, বিশ্বনাথ। ঠিক আছে, বলতে কি দিন। বলছেন? আপনারা পার্লামেন্ট নিয়ে এত কথা বলছেন কেন? আপনারা তো বিধানসভা ভাঙার মাস্টার মশাই, আপনারা তো আইনসভাকে ভাঙতে জানেন, আপনারাই তো ইট মেরেছিলেন। ইউপিতে কতবার আরে বিধানসভা আবার ভাঙচুর হয়েছে? বলছেন ভাই, আবার ইউপি চলে BJP যাচ্ছেন। নেতৃত্ব ছিল আপনাদের কিনা? ইউপিতে একটা লোক নেই, ভোট পার্লামেন্টটা তো নেই, আপনি দেশে। কেন কথা বলছেন? ইউপিটা কি কিষাণু দেশের দা, বাইরে? আপনি পশ্চিমবঙ্গের আরে বিধানসভা ইউপি ভেঙেছেন। ইউপিতে ওরা আপনার ভালো। হাতে ইউপি কনস্টিটিউশন খারাপ, দিয়ে তুমি তো পশ্চিমবঙ্গের ভালো। বিধানসভা ভেঙেছেন। বাবা, আপনারা বলতে দাঁড়িয়ে প্রদেশ বলো। আমি বিধানসভা একটা কথা বলি। আপনারা লোকসভা নিয়ে কথা বলুন। ইউপিতে কখনো না, বিজেপি দেবজিৎ, ভাঙেনি। কথা বলছি। দেবজিৎ, ইউপিতে কখনো বিজেপি বিজেপি ভাঙেনি। ভাঙেনি। ভাই একটু একটু ভেঙেছে, 100 বার ভেঙেছে। কখনো ভাঙেনি। 100 বার ভেঙেছে। এবারে আমার মনে হয় দাঁড়াই, আমি কি বলবো? আমার দাঁড়াই, মনে হয় দাঁড়াই, দেবজিৎ কোথাও কোথাও একটু বোধহয় ভুল করছে। কোথায়? আমার মনে হয় এই যে ন্যায় সংহিতা বিলের কথা বলা হচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখো তো ভাই 45 দিন আগে বিলটা টেবিল হয়েছিল কিনা। হ্যাঁ, একদম। 1 মিনিট দাঁড়াও একদম দাঁড়াও। হয়েছিল। আরে খোঁজ একদমই হয়নি। একদমই এই হয়েছিল। ন্যায় সংহিতা একদমই হয়নি। একদমই হয়নি। একদিন আগে যেদিন দিয়েছিল। প্রথম টেবিল আসে, হয়েছিল যেদিন- একদিন আগে জেনে রেখে যেদিন দাও। প্রথম আসে, 45 আমি দিন একটু আগে বলি। ভাই যেটা কমিটি সত্যি থেকে সেটা ছিল বলতে হবে। রীতিমতো আমি একদম যেটা কমিটি সত্যি আলোচনা বলতে হবে ভাই। বলি। স্ট্র্যাটেজিক্যালি এই বিলটা যাতে ভারতীয় জনতা পার্টি পাস করতে পারে তার জন্য। আচ্ছা আমাকে বলো তো পাস ভাই, করতে পারতো না। আমাকে বলো তো ভাই। না, না, যদি না, না, এই সাংসদরা না, থাকতো, না। সংখ্যার বিচারে আরে আমরা ভাই বিল তো পাস করতে ডিবেট পারতাম চাই না না। তো, তোমরা তো ডিবেট চাও না, তোমরা ডিবেট তো কি বিতর্ক হতো? চাও না, ডিবেট তোমরা কিরকম হতো? সুস্থ সমালোচনা, ডিবেট তোমরা কিরকম হতো? গঠনমূলক আলোচনা আপনারা সেটা চান, চাও না। আপনারা ডিবেট তো- চান, ডিবেট- আপনারা ডিবেট তো চান। সবসময় চাই। আজকে কে বলছে নবান্নে চাই না? আপনার পাড়ায়, একদম চাই। আজকে নবান্নে আপনার পাড়ায় কি ভাই, লোকেরা বসতে পারছে কে না। বলছে বসতে পারছে আপনারা না? বিক্ষোভ তোমরা চান, ভাই ডিবেট চান, আরে ভাই কে বলছে আপনারা বসতে পারছে না? প্রতিবাদ চান। কে বলছে? আজকে একদম বসতে চাই। পারছে না। এটাই তো আজকে, মনোতন্ত্র। আজকে। আচ্ছা, একদম চাই। সজল, আমি চন্দন তুমি বোধহয় জানো না, চন্দন। সজল ডিএর আন্দোলনকারীরা রয়েছে ভাই, আচ্ছা, আন্দোলন চন্দন, হচ্ছে। সব জানে। আমার দাদা, মতো সজলের কাছে থাকবে, আমি না, না, চন্দ্রের কাছে আসছি। সজল এই উত্তর দেবে আমি কেন? বলতে দেবো। জোট থাকবে কি থাকবে না তার উত্তর আমাদের সজল দা দেবেন কেন? তার উত্তর তো অশোক দা আমি দেবেন। তিনি আসছি, এতক্ষণ ধরে- ভিন্ডি জোটটার কথা। এতক্ষণ ধরে বসে বসে দুজনের যুদ্ধ উপভোগ চন্দন, করছিলেন। এই এই যে তো কংগ্রেস, একটা এই ডেডলাইন তো কংগ্রেসকে কংগ্রেসের দেওয়া হয়েছে নেতৃত্ব। 31শে ডিসেম্বর, এটা সবাই সমস্ত রাজনৈতিক দল মিলে দিয়েছে। আপনার কি মনে হয় যে কেরল, পশ্চিমবঙ্গ, এই যে সব জায়গায় বামেরা শক্তিশালী আছে, বা আমি বিহারও ধরলাম, বিহারও বামেদের একটা প্রতিনিধিত্ব আছে, ওদের থেকে নকশাল বেশি। আদৌ কি বিহারে ওদের থেকে নকশাল বেশি। আদৌ মানে কি আমি শক্তিটা বাম কি দিয়ে বলেছি? মাপা হচ্ছে? আমি বিধানসভায় বাম একজনও নেই বলেছি। শক্তিশালী আমি বলতে বাম হবে। বলেছি। এই আলট্রা লেফটদেরও আপনারা বিধানসভায় সবাই বলেছেন। একজনও নেই শক্তিশালী বলতে হবে। এই জায়গাতে কি এই সময়সীমার মধ্যে আদৌ কি জোট সম্ভব? কৃষ্ণবাবু, আমি প্রথমে দুজনকে বলছি আমাদের জোট কতটা সম্ভব কি অসম্ভব এটা যেমন একটা আলোচনার বস্তু, তেমনি সুভাষ ঘিসিং এর ছেলে মন ঘিসিং পাহাড়ে বর্ষার সময় ঘুমোচ্ছিল, বুঝলেন? তাকে হঠাৎ ডেকে নিয়ে বলছে ওট ওট ওট, তোকে এনডিএর বৈঠকে যেতে হবে কারণ তোর জোট আছে। বুঝতে পারছি না। সেও জোট সঙ্গী। তো তাতে কি দাঁড়ান না, আরে তোমার আরে দাঁড়ান, কোন জায়গায় দাঁড়ান, ব্যথা? দাঁড়ান, এই যে- তোমার কোন জায়গায় ব্যথা? সে কারণে তোমার তোমার কোন জায়গায় তোমাদের ব্যথা? ব্যথা। ভিন্ডি জোটের সে কারণে বদলে তোমাদের ব্যথা। এই রাজা, এক মিনিট, যে ভিন্ডি জোটটা তৈরি করেছো, ভিন্ডি না, না। 28টা দলের নাম বলতে পারবে দুজনে? দরকার নেই তো। সমস্ত টাইম দরকার নেই। আমার আরে টাইম পারবো না। 28টা দলের নাম বলো। একটাই নাম, তুই চোদ্দটা নরেন্দ্র বলছো। দামোদর পরীক্ষায় মোদী। যারা- আর ভারতীয় জনতা পার্টি। সজল এত কথা বলছে তো, সজল আমি কিছুই বা বলছি জোট না। হবে কি হবে না আমি জানি না, হয়তো জোট হলো না, কিন্তু হবে কি হবে না সময় বলবে। আমি জোট হবে না বলতে পারো না, সময় বলবে। জোট তো আছে। কিন্তু বাংলায় বিজেপির রণকৌশল কি, এই গত কয়েকটি ভোটের ফলাফল তো খুব একটা আশাপ্রদ বলে মনে হচ্ছে না। আমরা যা সিট পেয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি সিট পাবো। আচ্ছা, এক মিনিট। 45টা পাবে 42-এ। আচ্ছা ভাই এক মিনিট বলি, 42-এ 45 এর কৃতিত্ব বিজেপির নয়। 42-এ এর 45। মানে 18 বেশি বিজেপির পাবেন, নয়, হ্যাঁ? 18 বেশি পাবেন। হ্যাঁ অনেক বেশি পাবো। আরে বললাম তো। এবং এর কৃতিত্ব বিজেপির নয়। সিপিএম যেমন সিপিএম এর বিরুদ্ধে তিতিবিরক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেবেছিল যে হারমাদের হাত থেকে উন্মাদের হাতে দেশ যাক,
যেমন দিয়েছিল সেরকম আমাদের যদি কৃতিত্ব নাও থাকে, কমও থাকে, তাহলেও মানুষ ভোট দেবে, বিকজ দে হ্যাভ নো আরে আদার তিনটের বেশি বিজেপি কে LIC ছাড়া খুঁজে কাউকে পাও না। ভোট দেবে না। সজল বাবু, অভিষেকের আমি একটা খালি তিনটের কথা বেশি বলবো। এলআইসি নেই। না, আমার রাজীব দা, সজলকে দাদা, একটাই রাখতে প্রশ্ন, বলবো। হ্যাঁ, দা। এর আগের বার তোমাদের লক্ষ্যমাত্রা স্থির ছিল, অমিত শাহজি বলে গেছিলেন 35, আর এবারের ধর্মতলা থেকে উনি কোনো সংখ্যা বলেননি 45 পাবে এবার, এবং 42 উনি এমন একটা কথা বলে গেছেন যেটা মানে ভীষণ চিন্তার ব্যাপার, যে এমন ভোট দিন, মানে ভোট তার মানে বাংলার ভারতবর্ষে ভোটে মোদি প্রধানমন্ত্রী কি হবে, অবস্থা, এটা বলে। মানে বাংলার ভোটে মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে, মানে কি অবস্থা তোমাদের, আমি আচ্ছা, তাই ভাবছি। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা কি করে ভাবছো 18টার বেশি পাবে? বাংলার ভোট আমি- চেয়েছেন, আপনাদের মতন বাংলাদেশিদের ভোট তো চান। আমি একটা কথা বলি, অন্যায় কি আছে? তোমরা দুই সংখ্যায় ভোট পাবে কি এই সঙ্গে, মানে সিট এতে কি পাবে আছে? কি না আগে আপনার ভাবো। নেতৃত্ব বলছেন বাংলাদেশি যারা আছেন তাদের কাগজ ঠিক করে রাখুন। আপনি কিছুদিন আগে একটা ভুল করেছিলেন, ঈশ্বর জানেন পরে প্রমাণিত হবে আপনি আজকে আবার ভুল করছেন কিনা, এগুলো নিয়ে তো আমরা ব্যাখ্যা করতে বসে নেই আজকে। আপনি যে অমিত শাহের ভাই ভুল মানুষ মাত্র না, না, করে, হবে তুমি তো, করেছো হ্যাঁ, তো। হবে তো, করে তো, তুমিও তো মমতাদি করেছো, বলেছে। সেটা পরে না, না, বলবে। মমতাদিও তো তুমিও করে। পরে উপলব্ধি না, না, করবে যে হ্যাঁ, তুমি না, না, কত বড় ভুল করেছো। আমি বলছি, আমি তৃণমূল করে ভুল করেছি, আমি ভুল স্বীকার করে- করছি তো। আমি ভুল করে আমি উপলব্ধি তৃণমূল করেছি। করে ভুল করেছি, আচ্ছা, স্বীকার করছি। তুমিও এবার উপলব্ধি করবে কিভাবে ভুল করেছো। ব্রিজভূষণকে কি করেছো? কে তারা আমি চিনি পার্লামেন্টে না। বসে আছে, অশোক ভট্টাচার্য, কমিটি কি করেছে? অশোক ভট্টাচার্য, ব্রিজভূষণ, অশোক ভট্টাচার্য, তারা কুস্তি অশোক নিয়ে ভট্টাচার্য কাজ করলো। 2000 ওসব জানে না, একটা জানে না। তথ্য দিচ্ছি। ওসব জানে না। 2019-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনে এমন 186টি আসন ছিল যেখানে লড়াইটা হয়েছিল সরাসরি কংগ্রেস এবং বিজেপির মধ্যে। বিজেপি জিতেছিল 170টি আসনে, কংগ্রেস 16টি আসনে। এটা থেকে অত্যন্তভাবে পরিষ্কার যে জোট কিন্তু কংগ্রেসেরও দরকার। জোট একা বিরোধীদের অন্য পার্টির দরকার নয়, কংগ্রেসের সব থেকে বেশি দরকার। দেখুন, আমরা আবার বলছি, ইন্ডিয়া ব্লক তৈরির ব্যাপারে কংগ্রেসের দায়বদ্ধতা এবং কংগ্রেসের চালিকা শক্তি, কংগ্রেস তার দায়বদ্ধতা বোঝে। কংগ্রেসকে কারোর কাছ থেকে এ দায়বদ্ধতা শিখতে হবে না, তার উদারতা নিয়েও কংগ্রেসকে কারোর কাছ থেকে কোনো অ্যাডভাইস দিতে হবে না, এটা 1 নম্বর। 2 নম্বর, আমার একটা কানে কথা বেজেছে, দেবুদা বলছিল রাজীবদাকে নবান্নের ওখানে নাকি কি সব হয়েছে। তো আমরা তো জানি বিরোধী দল কেন একটা মাছই গলতে পারে না নবান্নে, এমন অবস্থায় তৃণমূল সরকারের আমলে। সেইখানে বিশ্বদা একটা অবাক হওয়া কাণ্ড, প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন, আর মেজো খোকা গট 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 করে নবান্নে চলে গিয়ে মুখ্য সচিবের ঘরে গিয়ে ভয়েস রেকর্ডিং করে ফেললো। কি জাদু! মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইন্ডিয়া, না না বলছি মিস্টার ইন্ডিয়া, আরে মিস্টার ইন্ডিয়া ছিল, মেজো খোকার হাতে কি মিস্টার ইন্ডিয়ার বালা ছিল? না, মেজো খোকার হাতে কি ছিল? শুভেন্দুকে অ্যাটাক করতেই হবে। আরে মেজো খোকার হাতে কি ছিল? আমি এটা সিপিএম মিস্টার ইন্ডিয়ার বালা, ভাই শোন না ভাই, আমি জানতে চাই। বলছি তো, জানতে চাই, জানতে হবে। মুখ্য সচিবের ভয়েস রেকর্ড, আরে ভাই শুনতে হবে তো। সেটা সংবাদ মাধ্যমে চলছে। আচ্ছা, 4 বার মুখ্য সচিবের ভয়েস আমি একটা কথা বলছি, সব বোঝে সজল, এটা তো- সবাই এটা তো ভাই, খবর একটা করার বুঝে জন্য নি না গেছিল। ব্যাপারটা। আরে ভাই বলে এটা তো দেন না, খবর এক করার সেকেন্ডের জন্য গেছিল। অভিষেকের অ্যাকাউন্ট আমি বেরোচ্ছে যেটা না। বলছি এটা সিপিএম বলে কাকুর মানায়, কণ্ঠও বেরোচ্ছে না। এটা সিপিএম বলে মানায়। যারা দিল্লিতে এই মুহূর্তে জোটের আলোচনা করছে কতগুলো সিট কংগ্রেস পাবে আর কতগুলো তোমার সিট কান তৃণমূল কামড়ে পাবে, আলোচনা করেছে? সেটা না, এই যারা আলোচনা করে তোমার তারা কান যদি কামড়ে করেছে? জোটের কথা বলে, কান কামড়ে বলেছে? কংগ্রেস আর তৃণমূল আমি আর বলছি কান বিজেপি কামড়ে। জোটের কথা বলে তাহলে কিসে বলবে বলে না। শেখে? আর একটা কথা বলি দাদা, না, না, আপনি তৃণমূলের একটা খুব সাথে বাজে কথা বলেছেন, আসল খুব সমঝোতা নিয়ে না, আলোচনা একটা খুব হচ্ছে, খারাপ তোমায় কে কথা বলেছে? বলেছেন। আচ্ছা, ঠিক আছে। দেশের কে, ব্যাপার কে? নিয়ে তুমি কি এখনো কংগ্রেসটা করছো বলে মনে করো? কিষাণু, তুমি কি এখনো নিজেকে ঠিক আছে, কংগ্রেসই মনে করো? আমি একটা খালি কথা বলছি, আপনি কংগ্রেসের দেশের ব্যাপারে উদারতা নিয়ে প্রশ্ন করবেন না। আচ্ছা, ঠিক আছে। তাদের উদারতার জন্য একটা পাকিস্তান নামক দেশ সৃষ্টি হয়ে গেল, আর আপনি সেই কংগ্রেসের উদারতা আচ্ছা, নিয়ে ঠিক আপনি আছে, প্রশ্ন করেন। কিষাণু, সেই পাকিস্তানকে তো মহা মুশকিল, টুকরো দেবুদা। করারও ক্রেডিটটা কংগ্রেসের উপর। আচ্ছা, একটা তাহলে আরে, পাকিস্তানকে কিষাণু, টুকরো করে কিষাণু, বাংলাদেশ কিষাণু, করাটা কিষাণু, হলো, কিষাণু, ও এটাও এখন মানতে কোন হবে। পার্টিতে? ও এখন তৃণমূলের না শোনো না, শোনো না, কংগ্রেসে? দেবুদা, ও দেবুদা। কিষাণু, কিষাণু, দেবুদা, এই যে সংসদে আরে, ব্যক্তিগত point পেয়ে যাবে বলে তাকে প্লিজ, বলতে অশোক প্লিজ, এই যে সংসদে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে একটা উপহাস করা হলো, যদিও কল্যাণ বলছেন যে আমি ওনাকে করিনি। এই যে উপহাস করাটা, এটা কি বিজেপির হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হলো না? এই যে এতগুলো সাংসদ সাসপেন্ড, সেখান থেকে ইস্যুটা ঘুরে গেল অন্যদিকে। দেখো, এটা আপনাদের একটা ট্যাকটিক্যাল ভুল না? দেখো, এইখানে বিজেপি দুটো প্রশ্ন করলো, যে নেতৃত্বের প্রশ্ন।
আমার নেত্রী যখন বলছে আগের থেকে মল্লিকা অর্জুন খাড়গে, তার মানে বিজেপির যে অস্ত্র সেইগুলোকে খর্ব করতে এই জোটে আমার নেত্রীর বদ্ধপরিকর এবং তার অভিজ্ঞতা কাজে লাগছে। আমার নেত্রী যখন শুধু বিজেপি হচ্ছে বলছে কল্যাণ, যে কার নাম আর চলে গেছে অপোজিশনে কার নাম, আচ্ছা এই রাজস্থানে আমরা তো জানতাম বসুন্ধরা রাজে বিজেপির বড় নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান যাকে মুখ্যমন্ত্রী করেছে তার নাম আমরা ইলেকশনের সময় জানতাম, মধ্যপ্রদেশে কিন্তু সেটা জানতাম। তাহলে বিজেপি সুবিধার্থে কোথাও নেতা ডিক্লেয়ার করছে, কোথাও কোন জাতা লোককে নাম করে মুখ্যমন্ত্রী বানিয়ে দিচ্ছে, আবার এখানে বলছে মোদির বিরুদ্ধে কে, এখানে মোদির বিরুদ্ধে কে যাতে বিজেপি না করে আমার নেত্রী তাই জন্য কারুর নামের প্রস্তাব আরে দিয়েছে। তোমার প্রশ্নটা তো ছিল কল্যাণ ব্যানার্জি যে ভেঙে সেটা ঠিক করেছে না ভুল করেছে? আমি কারোর সঙ্গে করার সময় বলিনি আমাকে সবার সময় বলেছে। এ তো চাকরি প্রার্থীদের খাতা, এ তো ভুয়ো চাকরি প্রার্থীদের খাতা, যা বলে গেলে। ও দেবজিৎদা, আপনি শুনুন না, ধনখড়জি আপনি লয়ার হচ্ছেন মিডলম্যান। যিনি করছেন কল্যাণ দাস, তিনিও অ্যাডভোকেট। আমি একটু বলি, না দাঁড়ান না, হেমন্ত বিশ্ব শর্মা, দার্জিলিং, ধনখড়জি, মমতা ব্যানার্জি, ওটা ধরে বলুন। তাহলে ব্রিগেডটাও বলো, তারপরে ধরে বলি মমতার সঙ্গে জোট করতে লজ্জা করে জ্যোতি না? বসু সেটাও টানো, এবার দুজন ওটাকে একসাথে কেন? বল, এটাকে কেন? এটাই জোট। এই এটাকে দেখো কেন? দুজন একসঙ্গে বলছে, এটাই এলোর জোট বলেছি, দুজন আহা, একসঙ্গে। আহা। একটু বলি, ধনখড়জি এবং কল্যাণ বাবু দুজনই অ্যাডভোকেট। আমি শুধু এখানের যে আলোচনা হচ্ছে, যারা দেখছেন, যারা শুনছেন, প্রধানমন্ত্রী যখন এরকম নিবিক্রি করে প্রধানমন্ত্রী, ভাই একটু দাঁড়ান, দাঁড়াও, একটু মনে দাঁড়ান। আছে? এটা আবার তুলে দেখাও, ছবি ছবি ছবি। আপনি যদি আমাকে দেখাবো, ওর এই অশোকের এই বলো, সব অশোক, আমি রাত থেকে বলছি, ভাইরাল হবে, আমি কারণ বলার বদল সময় কিন্তু ডিস্টার্ব সবার বলার সময় এরপরে সবার বলার সময় ভালো ডিস্টার্ব করবো কেউ বলবো না। বলো। সবার বলার সময় করেছে। এবারে যেটা বলছি সেটা হচ্ছে পরিষ্কার। হ্যাঁ ভালো করে ছবিটা তুলুন। এখানে যারা দেখছেন তারা কেউ লয়ার নন, অনেকেই বা সবাই লয়াররাও রয়েছেন যারা দেখছেন ইত্যাদি। আমি শুধু এটাই প্রশ্ন যে একজন মাননীয় লোকসভার মেম্বার, তিনি জিতেছেন, আমার বিরুদ্ধেই তো লড়ে জিতেছিলেন শ্রীরামপুর থেকে, এবং একজন যিনি স্পিকার বা ডেপুটি স্পিকার এরম পদে যিনি আছেন, দুজনে বাইরে বেরিয়ে একজন আরেকজনের সম্বন্ধে এই ধরনের করছেন, এখানে কজন সাপোর্ট করছেন এই নোংরামিকে? দেবজি, কৃষ্ণদা, মীরা কুমার সম্পর্কে নরেন্দ্র মোদী কি বলেছিল? রমেশ বুদিয়া কে ছিলেন ভাই? রেণুকা চৌধুরী রমেশ বুদিয়া যখন ভাড়ুয়া বললেন তখন দ্বিতীয়ত, রেণুকা ভাই চৌধুরী তোমার সম্পর্কে স্পিকার কি বলেছিল? শুনুন, দ্বিতীয়ত, আপনার উত্তরটা আমি দিই, এক মিনিট। আমি দাঁড়িয়ে বললেন না রাজীব কেন আপনি আপনি বলবেন, পার্লামেন্টের বাইরে প্রশ্নটা কি যান? ছিল? এই চন্দন কেন রমেশ বুদিয়ারটা বলতে হবে তো? রমেশ বুদিয়া একজন পার্লামেন্টের মেম্বারকে চন্দন আমাকে একটু বলতে দিন। এই চন্দন রাখুন, এবারে আমি বলবো। কৃষ্ণদা আমাকে এক মিনিট 60 সেকেন্ড বলতে অ্যালাউ বলো, করুন। বলো। কল্যাণ ব্যানার্জিকে কাকে ভেঙিয়েছে? কল্যাণ মীরা কুমারকে রেণুকা চৌধুরী। কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে আপনারা কিছু বলবেন না, তার কারণ তৃণমূলের গোডাউনে এরকম জিনিসই আছে, শোকেসও এখন ভর্তি। যার কাছে যা আছে সে তো তাই দেবে, এটাই তো সংস্কৃতি, প্লিজ এটাই তো সংস্কৃতি। দাঁড়ান। রাজীব বন্দ্যোপাধ্যায়, মাতাল তোমায় মানতে হবে, আগামীকে জানতে হবে কারা স্লোগান দিয়েছিল, বিজেপি, কংগ্রেস, ভাই, সিপিএম, নয় নয় নয়, তৃণমূলের লোক, রাজীব দা আপনার লোক। আকাশ ব্যানার্জি। দ্বিতীয়ত দাঁড়ান, রবি ঘোষের চামড়া তুলে দেব আমরা, কারা স্লোগান দিয়েছিল ভাই? রাজীব বন্দ্যোপাধ্যায়, কারা দিয়েছিল? রাজীব বন্দ্যোপাধ্যায়। মানে এই যে সিপিএম এর থেকে এগিয়ে যাওয়া, সিপিএম এর না, তুমি আবামাই তীর মাইলো, কারা কারা খাইলো, ধন্যবাদ। সেখান থেকে এই নোংরামি। প্লিজ, প্লিজ, শুনুন, আমি একটা কথা, রাজীব বন্দ্যোপাধ্যায়, আমি দেবজিৎকে কারা বলছেন? আরে আপনি মানছেন নাকি? আমি ওয়ান লাইনার, কখনো আপনি নয়। বলবেন কখনো যে- নয়। যে মাননীয় আরে, মদ কা উপরাষ্ট্রপতি সালারি কারা বলেছিল? বলতে দাও, বলতে মদ দাও। কা বলতে দাও, সওদাগর বলছে না, কারা আমি কথা। বলেছিল? রাজীব বন্দ্যোপাধ্যায়। কারা ও চাপ বলতে তুলে দিচ্ছে। নরেন্দ্র মোদী রাজীব বন্দ্যোপাধ্যায়, ওবিসি বলে, নরেন্দ্র মোদী ওবিসি বলে চাপ তুলে গালাগালি আমি করছে। ভাই, ভাই আমার, প্লিজ please। হচ্ছে না? রাজীব বন্দ্যোপাধ্যায়, বলে চাপ তুলে ঠিক আছে, গালাগালি। ধন্যবাদ, পশ্চিমবঙ্গের ধন্যবাদ। পশ্চিমবঙ্গের 27% বেশি হচ্ছে ওবিসির মানুষ, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী ওবিসি, তাকে জাত তুলে গালাগালি দিয়ে ধন্যবাদ, ধন্যবাদ। ভাই আমি একটা ছোট্ট কথা বলবো। ওবিসিদের জাত তুলে ও গালাগালি। দেবজিৎ বাবু, সব একা বলে ফেলবে। না, না, একদম ভাই শোনো, তুমি একদম নয়। তোমাকে শুনতে হবে। ব্রাহ্মণ্যবাদী সমাজ। হ্যাঁ, বলুন। আরে আমি এখন বলছিলাম, বলতে দাও, বলতে দাও, শুনুন এখন, দেবজিৎ শুনুন বাবু। এখন।
আপনারাই তো শুনতে ওবিসি হবে। আপনি গালাগালি দেননি, না না আপনাকে বলছি না, Please, আপনারা ওবিসি তুলে গালাগালি দেননি নরেন্দ্র মোদীকে, প্লিজ নরেন্দ্র মোদী তুলে গালাগালি দেননি। আরে আমি- আপনারা কংগ্রেসীরা ওবিসি বলেন না। ওই জন্য কাস্ট বেস সেন্সাস করছো না তোমরা। আরে ভাই জাতিভিত্তিক জনগণনা কেন করছো না? জাতিভিত্তিক নয়, জাতিভিত্তিক ঠিক আছে। জনগণনা। অশোক, গালাগালি দেননি। আপনাদের সিপিএম প্রতিবাদ করেনি, সিপিএম ওবিসি বেড়েছে, সিপিএম ওবিসি আদার ব্যাকওয়ার্ড রাজীব বন্দ্যোপাধ্যায় প্লিজ আমি দেবজিৎ বাবু অনেকগুলো কথা বললে আমি দুটো কথা বলবো, তাড়াতাড়ি খুব অল্প। একটা হচ্ছে যে আপনারা কি ভুলে গেছেন যখন উপরাষ্ট্রপতি ছিলেন দেশের হামিদ আনসারি, তখন কি করা হয়েছিল? 1 নম্বর। 2 নম্বর শেষ করে এই হচ্ছে আপনার প্রবলেম ভাই। তাহলে আচ্ছা এইবার দাঁড়ান, এইবার দাঁড়ান। এইবারে হচ্ছে আমাদের এইখানকার বিধানসভায় আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির বিধায়করা ওই ওয়েলে কখনো কখনো বিধানসভার বাইরে দাঁড়ান, আমরা বলতে দেবেন তো? আপনি সব বলবেন, আমারটা শুনবেন না? আমারটাও শুনতে হবে। আরে ভাই, বিধানসভার বাইরে বিজেপির এমএলএরা স্পিকার থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কি নকল করেন সেগুলো দেখেন না? এক মিনিট, আরে এ তো আপনি আগে কল্যাণ দেখান। ব্যানার্জি তো আপনি আগে আপনি দেখান দেখাচ্ছেন না। না কেন? এক মিনিট, সংসদই নয়। আপনি দেখান না। আমি তো দেখি। আপনি দেখান না। আরে দাদা, দেখান। সবাই দেখেছে, দাদা, আমাকে দেখাতে। আমি তো ওই দেখিনি। নোংরামো আমরা করি না। আপনিও বিধানসভায় ওই নোংরামো যাননি, রাজনীতি আমরা আমিও করি না। বিধানসভায় ভাই, নেই। টিভিতেই সবাই আরে দেখেছে। কোন টিভি দেখান? সাংবাদিকরা কোন বসে টিভি আছে, বলুক দেখান? না। আরে আওয়াজ আরে তুলুন। regular এই আওয়াজ তো দেখেছে। আপনার বার তোলা করুন। উচিত। আওয়াজ তো রোজ আপনার তোলা দেখিয়েছেন। উচিত। রোজ। এই আওয়াজ তো আপনার তোলা উচিত। বিরোধী শূন্য সংসদ শুনতে হবে ওকে। বিজেপি শুনছি। তো আমি তো বিশ্বটাকে জিজ্ঞেস করছি, বিজেপি এই দেখিয়েছেন? বিধানসভা বয়কট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করবে না বলে, আর বাইরে বেরিয়ে ওরা ওই মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে, অভিনয় করে। আমি একটাই কথা বলতে বিষয়টা পারি, তো বলছেন না আমি এরকম একটাই কিছু। কথা বলতে এরকম পারি, কিছু দেখিয়েছেন? বিরোধী শূন্য সংসদ পাশ হয়ে গেছে একের পর এক গুরুত্বপূর্ণ বিল। সংসদে শাসকের সংখ্যার দাপট, সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ, প্রতিবাদ নাকি কৌশল, শাস্তি নাকি অস্ত্র, এই বিতর্ক চলতেই থাকবে। তবে এই যে নজির গোটা দেশ দেখলো, এটা কি গণতন্ত্রের পক্ষে ভালো হলো? প্রশ্নটা আগামী দিনেও থাকবে। বিরোধীরা কোথায় ভুল করলো যে এভাবে ওয়েলে নেমে সাসপেন্ড হওয়া, নাকি সরকার ভুল করলো যে গণহারে সাসপেন্ড করে ন্যায় সংহিতার মতো বিলকে পাস করিয়ে নেওয়া? বিতর্কের রেশ হয়তো আগামী দিনে অনেক দিন থাকবে, উত্তর আমরা খুঁজতেই থাকবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনুষ্ঠান আসার জন্য।